হাই গাইজ, আজ চলে আসছি নতুন একটা অ্যানিমি এক্সপ্লেন ভিডিও নিয়ে। চলো শুরু করি। এপিসোড 2তে শুরুতেই আমরা গলনোভা আর তার পুরো গ্রুপকে দেখতে পাই, যারা একটা বড় মাপের মনস্টারের সাথে লড়াই করছে আর তাদের অবস্থা তেমন ভালো যাচ্ছে না। ওরা কুটের বদলে এক নতুন মেম্বারও নিয়ে এসেছে, কিন্তু সেই খুব কাজে লাগছে না। পাশ থেকে ব্যান্ডেনা নিজের মনে খুশি হয়ে বলছিল, ভালো হয়েছে যে এই দল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এরপর পরের সিনে আমরা দেখি যে ইউলিশিয়া কুটকে বলে দিচ্ছে, তোমাকে রয়্যাল টেকনোলজি রিসার্চ ল্যাবের রিসার্চার হিসাবে তারা নিতে চেয়েছে। এটা শুনে কুট একটু অবাক হয়, বলে সত্যি কি ওরা আমাকে চায়? ইউলিশিয়া বলে, তুমি তো খুব সহজেই ক্রিস্টালকে ম্যাজিক স্টোনে বদলে দিতে পারো, স্পষ্টতই তোমার মতো ট্যালেন্ট ওরা খুঁজছে। কুট বলে, তুমি কি সত্যি শুনেছ নাকি ওরা তোমার সঙ্গে মজা করছে? ইউলিশিয়া একটু হতাশ হয়ে বলে, জানি বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি। কুট বলে, ঠিক আছে, তুমি ওদেরকে বলে দিও আমি চাই না এই কাজ করতে। ইউলিশিয়া একটু অবাক হয়। ওই সময় কুট মনে মনে বলছিল, আমি এখন এই অফারটা গ্রহণ করতে পারবো না, আর তো কিছুদিনের মধ্যেই আমি আবার ফ্লেমিং ড্রাগন ফ্র্যাঙ্ক পার্টিতে ফিরে যেতে চাই। তারপর কুট ইউলিশিয়াকে বলতে লাগলো, আমি এখন তোমার সাথে কাজ করছি, তাই এই অফারটা আমি বাতিল করছি। এটা শুনে ইউলিশিয়া অনেক খুশি হয়। এরপর কুট জিজ্ঞাসা করে, তাহলে তুমি ম্যাজিক স্টোনগুলোর কি করেছো? ইউলিশিয়া বলে, আমি সেগুলো বিক্রি করে দিয়েছি, আর যা টাকা পেয়েছি তা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। কুট বলে, তোমাকে আমার বিষয়ে চিন্তা করতে হবে না। ইউলিশিয়া বলে, না, আমি এটা করতে পারবো না। ভেতরে ভেতরে সে ভাবে, যদি সব টাকা আমি নিজে নিয়ে যেতাম তাহলে আমি দোষী বোধে মরেই যেতাম। কুট জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় হারিয়ে গেলে? ইউলিশিয়া বলে, না, তাহলে আজও আমরা মাইনিং করব, ঠিক না? কুট বলে, হ্যাঁ, আমি আজ ভালো করে করব, আর গতবারের চেয়ে বেশি ম্যাজিক স্টোন কালেক্ট করার চেষ্টা করব। ইউলিশিয়া জিজ্ঞাসা করে, তুমি কি রাতে পর্যাপ্ত ঘুমিয়েছ? কুট বলে, হ্যাঁ, আমি 6 ঘন্টা ঘুমিয়েছি। এটা শুনে ইউলিশিয়া বেশ কনফিউজড হয়ে গেল, কারণ কুট 6 ঘন্টা ঘুমিয়ে থাকলে বাড়ি বানানোর সময় পেয়েছে কি করে। এসব কিছু ভাবতে ভাবতে ইউলিশিয়ার একদম পাগল মতো অবস্থা। আর ইউলিশিয়াকে কনফিউজ দেখেই কুট মনে মনে ভাবে, আমি কি বেশি ঘুমিয়ে ফেলেছি? কারণ আমি যখন ফ্লেমিং ড্রাগন ফ্র্যাঙ্ক পার্টিতে ছিলাম তখন শুধু 4 ঘন্টাই ঘুমাতাম। এর পরের সিনে তারা দুজনে আবার ক্রিস্টাল খুঁজতে বের হয়। কুট তখন বলল, তবে ওদিকে যাও আর আমি অন্য দিকে যাচ্ছি, কিন্তু মনে রেখো 50 মিটার থেকে বেশি খনন করবে না। এটা শুনে ইউলিশিয়া আরও বেশ অবাক হয়ে যায়, কারণ 25 মিটার তার জন্য অনেক বেশি হয়ে যাবে, আর 50 মিটার খনন করা কুটের জন্য কোনো বিষয় না। তারপর তারা দুজনেই তাদের নিজের পথে চলে যায়। একটু সময় পর সন্ধে হতে শুরু করে। অনেক খাটুনি করার পর ইউলিশিয়ার হাতে একটা বড় পাথর লাগে। সে অনেক খুশি হয় এবং বলে, এইটা বিক্রি করলে আমার 3টে গোল্ড কয়েন হয়তো পাবো। আমি কুটকে বলবো এটাও একটা ম্যাজিক স্টোনে রূপান্তর করার জন্য, কিন্তু বিনামূল্যে আমি ওকে দিয়ে এটা করাবো না। তারপর সে কুটের খোঁজে বেরিয়ে পড়ে। আর ইউলিশিয়া তার মনে ভেবেছিল, যতটা আমি কুটকে চিনেছি, জানি সে খনন করতে করতে একটা পুরো গুহা বানিয়ে ফেলেছে। আর সে একটু এগিয়ে গেলে দেখতে পায় সত্যি কুট একটা গুহা বানিয়ে ফেলেছে খনন করে। তারপর সে ওই গুহার ভিতরে ঢোকে, কিন্তু সে ওটার আকার আর গভীরতা দেখে অবাক হয়ে বলে ওঠে, আমি ভাবেছিলাম ও একটা মাইন তৈরি করবে, কিন্তু এই মাইনটা অনেক বড়, এতটাও আমি ভাবতে পারিনি। সে ওখানে কুটকে দেখতে পায়, সে কিছু পাথর নিয়ে আসছিল। কুট বলে, আমাকে মাফ করো, আজ আমার কাছে বেশি দামি কিছু নেই। তারপর সে পাথরগুলোকে একটা বাক্সে রেখে দেয় ওখানেই। ইউলিশিয়া বলে, এই পাথরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কুট বলে, তবে এটা বেশি মূল্যবান নয়, এগুলোকে হয়তো মিথ্রিল বলে, আমাদের গ্রামে এটা অনেক বেশি পাওয়া যায়, এই কারণে আমরা এগুলো ফেলে দিই। এটা শুনে ইউলিশিয়া স্তম্ভিত হয়ে যায়। ইউলিশিয়া নিজের মনে মনে ভাবে, মিথ্রিল তো একটা খুবই মূল্যবান পাথর, সোনা আর প্ল্যাটিনামও থেকে বেশি মূল্যবান। আর তারপর ইউলিশিয়া বলে, যদি সে এত দামি স্টোনকেও সাধারণ বলছে, তাহলে আসলে সে কি খুঁজতে এসেছে এখানে? তারপর সে তাকে জিজ্ঞাসা করে, শেষমেশ তুমি এখানে কি খুঁজতে এসেছো? কুট বলে, আমি এখানে অরিকালকাম স্টোন খুঁজতে এসেছি। ইউলিশিয়া আরও বেশি অবাক হয়ে যায়, বলে, অরিকালকাম, এটা তো সব ধাতুর রাজা বলা হয়। কুট বলে, তুমি কেন এটা অবাক হচ্ছ? এটা তো অনেক জায়গায় পাওয়া যায়। ইউলিশিয়া বলে, না, এটা একদম সাধারণ জিনিস না। কুট বলে, মাটির তলায় 7 কিলোমিটার গর্ত খুললেই তুমি একটা পেয়ে যাবে। এটা শুনে ইউলিশিয়া মনে মনে বলে, 7 কিলোমিটার? এটা শোনার পর সে আর অবাক হয় না, কারণ এটা তার অভ্যেস হয়ে গেছে। এরপর সে লক্ষ্য করে, কুট তো পুরো পাহাড়ের এপাশ থেকে ওই পাশ পর্যন্ত খনন করে ফেলেছিল। সে বলে, তুমি তো পাহাড়ের মধ্যে একটা রাস্তাই বানিয়ে ফেলেছো। কুট বলে, তাহলে আমি আবার এটা বন্ধ করে দিই। ইউলিশিয়া বলে, তোমার এটা করার দরকার নেই। এর পরবর্তী দৃশ্যে জানা যায় যে 2 দিন মাইনিং চলেছে। কাজ শেষ করে তারা আবার ফিরে এসেছে, আর কুট পাথরের মাঝখানে যে রাস্তা বানিয়েছিল তারা সোমাইলা থেকে লটের টাউন সরাসরি যুক্ত করে দিয়েছে। আর ইউলিশিয়া ওই রাস্তা হ্যালো ওয়ার্কশপের মাধ্যমে কিছু মার্চেন্টদের ব্যবহার করতে দেয়। এর মাধ্যমে সে তাদের কাছ থেকে কিছু ট্যাক্স আদায় করতে পারে। তারপর আমরা দেখতে পাই, কুট দাঁড়িয়েছিল, হঠাৎ করে তার পেছনে ব্যান্ডেনা আসে, যাকে দেখে কুট প্রশ্ন করে, ব্যান্ডেনা, তুমি এখানে কি করছো? বাকিরা তোমার সঙ্গে এসেছে?
ব্যান্ডেনা বলে না না, ড্রাগন ফ্যান পার্টি শেষ হয়ে গিয়েছে। এবং তারপর আমরা জানতে পারি যে অতীতে যেই গলনোভা ছিল সে এক রেস্টুরেন্টে খাচ্ছিল, কিন্তু ওখানকার খাবার ওর পছন্দ না, এই কারণে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। রেস্টুরেন্টের লোকরা বলে তাকে ধরে আনো, সে টাকা দেয়নি। তখন ওইখানে ব্যান্ডেনা চলে আসে এবং বলে আমি তো তোমাকে পপুলার রেস্টুরেন্টের কথা বলেছিলাম, তুমি রেগে গিয়ে এখানে চলে আসলে। গলনোভা খুব রাগে ওঠে এবং বলে কুট যে মাংস বানিয়েছিল ওটা কি এখনো আছে? ব্যান্ডেনা বলে না, ওটা তো সবাই খেয়ে ফেলেছে। গলনোভা বলে তাড়াতাড়ি কুটকে ধরে এখানে নিয়ে আসো, আর যদিও আসতে না চায় তাহলে তাকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। ব্যান্ডেনা বলে তুমি চিন্তা করো না। তারপর সে গলনোভা থেকে টেলিপোর্টেশন স্টোন বের করে আনে এবং ওই জায়গা থেকে সরে যায়। কিন্তু ব্যান্ডেনার পেছনে অনেক গার্ডও ছিল যারা গলনোভাকে ধরতে যাচ্ছিল। এটা দেখে ব্যান্ডেনা মনে মনে ভাবছে এখন তো তুমি অবশ্যই ধরা পড়বে আর তোমাকে জেল যেতে হবে, আর আমি সরাসরি জেলেই তোমাকে দেখতে আসবো। আসলে এই সব ব্যান্ডেনার নিজের পরিকল্পনা ছিল। এই মুহূর্তে সে ভাবছে আমি এই সব কিছু কুটকে বলতে পারবো না। তারপর সে বলছে ওরা আমাকে বের করে দিয়েছে। এটা শুনে কুট খুব হতাশ হয়ে যায়, বলে এইভাবে তো আমি ফ্লেমিং ড্রাগন ফিং টিমে আর ফিরে যেতে পারবো না। অন্যদিকে ব্যান্ডেনার কুটের ক্ষমতা সম্পর্কে ধারণা ছিল, সে জানতো কুট কত দরকারি। তারপর ব্যান্ডেনা বলে কুট তুমি হিলোয়ারকে যাচ্ছ কাজ খুঁজতে, তাই তো? কুট হ্যাঁ বলে। ব্যান্ডেনা বলে তাহলে আমার তোমার জন্য একটা কাজ আছে। আমার একটা বন্ধু আছে, তার ওয়ার্কশপে সাহায্য করার জন্য একজন লোক দরকার, তুমি কি সেখানে গিয়ে সাহায্য করবে? কুট একটু কনফিউজ হয়ে যায়। তখন ব্যান্ডেনা বলে তুমি তো জানোই এই দেশের মধ্যে মাত্র 15 জন অ্যাটেলিয়ার মাস্টার আছে যাদের কাছে পারমিশন আছে, আর তারা তোমার সাহায্য চায়, তোমার তো সাহায্য করতেই হবে। কুট আবার নিজের ওপর সন্দেহ করে, বলে আমি তাদের কাজ সামলাতে পারবো কি? ব্যান্ডেনা বলে অবশ্যই সামলাতে পারবে, আমি তো তোমাকে রেকমেন্ড করছি। কুট তখন রাজি হয় আর ব্যান্ডেনা তাকে ওই জায়গার ম্যাপ দিয়ে দেয়। আর তারপর আমাদের বলা হয় অ্যাটেলিয়ার মাস্টারদের কাছে অ্যাটেলিয়ার ওয়ার্কশপ নামক একটা জায়গা থাকে যেখানে প্রাইমারি সেল মেডিসিন, ম্যাজিক সোয়ার্ড, ম্যাজিক ডিভাইস বানানো হয়। ওই ওয়ার্কশপের মাস্টারকে অফিসিয়াল পারমিশন দেওয়া হয় আর তাকে অ্যাটেলিয়ার মাস্টার বলা হয়। পরে আমরা দেখতে পাই কুট বাড়ির বাইরে এসে বলে এটা তো ওয়ার্কশপ বলে মনে হচ্ছে না, বরং কারো বাড়ির মতো লাগছে। তারপর সে ঘন্টা বাজায়, তখন ভেতর থেকে একটা ছোট ইএলএফ বেরিয়ে আসে। কুট বলে তুমি এত ছোট অথচ অ্যাটেলিয়ার মাস্টার? ওই মেয়ে বলে তুমি কি এলফদের বিষয়ে জানো না? কুট বলছে আমাকে মাফ করে দিও, তুমি কি অ্যাটেলিয়ার মাস্টার? সেই মেয়েটা বলল না, আমি অ্যাটেলিয়ার মাস্টারের সহকারী। কুট বলে ব্যান্ডেনা আমাকে এখানে কাজের জন্য রেকমেন্ড করেছে। মেয়েটি খুশি হয়ে যায়, বলে তুমি কি সত্যিই এখানে আমাদের সাহায্য করতে এসেছো? তারপর সে তাকে ভেতরে নিয়ে যায় আর ভেতরে গিয়ে দেখে অনেক বেশি ময়লা। এটা দেখে কুট অনেক সমস্যা ফিল করে। ঠিক তখন মিশেল বলে আমাকে মাফ করবে, আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্নে বেশি ভালো নই, তুমি কি আমার জন্য এটা করতে পারবা? রান্নাঘরটা পরিষ্কার করে দেবে? তখন আসল অ্যাটেলিয়ার মাস্টার তাকে ডাকে। এই কারণে মিশেল বলে আমাকে ক্ষমা করো, আমাকে মাস্টারের কাছে যেতে হবে। আর তারপর কুট সেই জায়গাটা পরিষ্কার করার জন্য রেডি হয়ে যায়। আর 30 মিনিট পর আমরা দেখি সে পুরোপুরি পরিষ্কার করে দেয়। এরপর সে মিশেলকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু খুঁজতে খুঁজতে হঠাৎ করেই একটা অপরিচিত ঘরে চলে আসে। ওই ঘরে একটা মেয়ে কাপড় খুলছে। ওকে দেখে কুট খুব লজ্জা পায়, বলে আমাকে ক্ষমা করো, আমি এখানে মিশেলকে খুঁজতে খুঁজতে এসে পড়েছি। আর মেয়েটা বলে কোনো সমস্যা নাই, হয়তো মিশেল আর ওফেলিয়া বেসমেন্টে আছে। কুট বলে ঠিক আছে। আর তখনই চলে যাওয়ার আগে সে মেয়েটার পেটে একটা মার্ক দেখতে পায়। মেয়েটা বলে আসলে এটা একটা কার্স যেটা কেউ একজন আমার উপর প্রয়োগ করেছে। কুট বলে আমি কি এটা একটু কাছে থেকে দেখতে পারি? মেয়েটা রাজি হয়ে যায় আর কুট সেই কার্সটা ছুঁয়ে দেখে। কুট মনে মনে ভাবে এই কার্সটার কারণে হয়তো ওর শরীর ভেতর থেকে ধীরে ধীরে মারা যাচ্ছে, হয়তো এখন ওর আর ক্ষুধাও লাগে না। কিন্তু সেই সময়ই ওই মেয়েটার ক্ষুধা বাসা মারতে শুরু করে। মেয়েটা একটু লজ্জা পায়। কুট বলে ভালোই হলো, এখনো ওর ক্ষুধা লাগা থামেনি, এটা ভালো সংকেত। তারপর সে বলে আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসি। তারপর সে সরাসরি নিচের রান্নাঘরে চলে যায় আর মেয়েটার জন্য রান্না করে। ওইদিকে আমরা ইউলিশিয়াকে দেখতে পাই যে মিথ্রিল আর ওরিকালকাম নিয়ে আবার মিমিকোর কাছে এসে বিক্রি করতে চাইছিল এবং মিমিকো বলে এদের মোট দাম 50,000 গোল্ড কয়েন। ইউলিশিয়া আবার জিজ্ঞেস করে তোমার কি মনে হয় যদি কেউ এর কথা জেনে যায় তাহলে ওর কি হতে পারে? মিমিকো বলে ওর উপর হয়তো এক্সপেরিমেন্ট হবে বা ওকে সহায়ক বলে খুনও করা যেতে পারে। শেষমেশ একটা মানুষের এত ট্যালেন্ট কিভাবে থাকতে পারে? ইউলিশিয়া বলে আমি শুনেছি সে আগে ফ্লেমিং ড্রাগন ফ্যান পার্টিতে কাজ করত। মিমিকো তো একদম চমকে যায়, বলে তাহলে ইউলিশিয়া তুমি আসলে ওই ছেলেটার সাথে এখন কি করতে চাও? ইউলিশিয়া বলে আমার মনে হয় আমাকে ওকে একটা অ্যাটেলিয়া মাস্টার বানাতে হবে আর তারপর আমি তাকে আমার বডিগার্ড বানাবো, কারণ ওর সঙ্গে সে সেফ থাকবে। কিন্তু এখন প্রশ্ন আসে আমি তাকে কিভাবে রাজি করাবো, যেহেতু ওর নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে কিছুই জানা নেই। ও
নিজেই নিজেকে অনেক দুর্বল ভাবে। অন্যদিকে কোর্ট খাবার তৈরি করছিল, তখনই মিশেল আর অফিলিয়া এসে পৌঁছায়। ওরা দুজন রান্নাঘর এত পরিষ্কার দেখে অবাক হয়ে গিয়েছিল। তখন কোর্ট ক্ষমা চায়, বলে আমি আপনার রান্নাঘর আপনাদের না জানিয়ে ব্যবহার করছিলাম, এর জন্য আমাকে মাফ করে দিবেন। অফিলিয়া বলে কোনো ব্যাপার না, কিন্তু এই খাবারটা কার জন্য তৈরি করছো? কোর্ট বলে ওপরে একটা মেয়ে আছে যে খুব ক্ষুধার্ত, তাই আমি ওর জন্য খাবার বানাচ্ছি। অফিলিয়া চমকে উঠে বলে, তুমি কি ওই মেয়েটার সাথে দেখা করেছো? কোর্ট বলে, হ্যাঁ, আমি কি কিছু ভুল করেছি? অফিলিয়া বলে, না না, কিন্তু তোমাকে এটা গোপন রাখতে হবে, কেউ যেন না জানে ওই মেয়ে এখানে আছে। কোর্ট বলে, ঠিক আছে। অফিলিয়া বলে, আজকের জন্য এটাই যথেষ্ট। আর তারপর সে ওকে টাকা দিয়ে দেয়, বলে কাল একই সময় চলে এসো। কোর্ট 3টা সিলভার পয়েন্ট নিয়ে বলে, আমি কি এত ডিজার্ভ করি? অফিলিয়া বলে, এত বেশি মডেস্ট হওয়ার দরকার নেই, এটা যথেষ্ট কম টাকা। কোর্ট থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই অফিলিয়া ওই মেয়ের রুমে খাবার নিয়ে আসে, আর মেয়ের কাপড় দেখে অফিলিয়া বলে, তোমার কাপড় তো উল্টে গেছে, এটা ভালো করে পরে নিও। মেয়েটি বলে, আমি নিজে পড়তে পারি না। অফিলিয়া বলে, আমি জানি তোমার যত্ন নেওয়ার জন্য সবসময় কারো দরকার। মেয়েটি বলে, তোমাকে ধন্যবাদ। অফিলিয়া বলে, একটু থামো তো, তোমার খাওয়ার আগে আমি একবার খেয়ে দেখি, এর ভেতর বিষ মেশানো থাকলেও থাকতে পারে। ওই মেয়ে বলে, এর দরকার নাই, এই খাবারই ছেলেটা বানিয়েছে, তাই না? অফিলিয়া বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ছেলেটার সাথে তো তুমি আজই দেখা করছো। মেয়ে বলে, হ্যাঁ আমি জানি, তবে ওই ছেলেটাকে দেখে আমার অনেক ভালো লাগছে, সেই কারণে। আর এমনিতেও তো আমি এই কার্সের কারণে মারা যাব, শেষ সময় আমি কারোর ওপর বিশ্বাস করতে চাই। অফিলিয়া, তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে। তারপর মেয়েটা যেই খাবারতে খায়, মেয়েটার অনেক খারাপ লাগে, তখন সে মাটিতে পড়ে যায়। অফিলিয়া খুব ভয় পায় আর বলে, আমি জানতাম ওই ছেলেটা এতে বিষ মিশিয়েছে। তারপর সে অনেক রেগে যায়, তখন সেই মেয়েটা উঠে দাঁড়ায়, বলে, মাস্টার থামুন। অফিলিয়া বলে, কি হয়েছে? এরপর আমরা দেখি সেই মেয়েটা একদম সুস্থ হয়ে যায়, বলে, আমার কার্সটা ঠিক হয়ে গেছে। আর অফিলিয়া বলে, এটা কিভাবে সম্ভব? তোমার কার্সটা তো সম্পূর্ণ ফেড হয়ে গেছে। পরের সিনে আমরা অচেনা এক লোককে দেখতে পাই, যে বলে, আমাকে মাফ করো, ওরা ওই কার্সটা ভেঙে দিয়েছে, আমি কার্সটা আবার রিকাস্ট করছি। সেখানে তার বস বলছে তার দরকার নেই, ও তো মরার পথে। পরের সিনে আমরা আবার দেখি অফিলিয়া মিমিকোর কাছে এসে বলে, তোমার সাথে কিছু আলোচনা করতে হবে। মিমিকো বলে, ইউলিশিয়া অনেক বিশ্বাসযোগ্য, তুমি তার সামনে সব বলতে পারো, সে কারো কাছে কিছু বলবে না, তুমি ওর উপর বিশ্বাস করতে পারো। তখনই ওই মেয়েটা তার মাস্ক খুলে ফেলে এবং ওকে দেখে ইউলিশিয়া আর মিমিকো অনেক চমকে যায়। তারপর তারা ঝুঁকে তাকে সম্মান প্রদর্শন করে। আমরা জানতে পারি ওই মেয়েটা আর কেউ নয়, তৃতীয় প্রিন্সেস লেডি লিসে। সেখানে মিমিকো বলছিল, আমার তো জানা ছিল লেডি লিসে অসুস্থ। আর অফিলিয়া বলে, আসলে সে অসুস্থ ছিল না, তার উপর কেউ একজন কার্স করছিল আর তাকে মেরে ফেলতে চায়। আর আমার মনে হয় কেউ একটা বড় ষড়যন্ত্র করছে, যাতে একটা বড় যুদ্ধ শুরু করতে পারে। মিমিকো লিসেকে জড়িয়ে ধরে বলে, তুমি ভালো আছো শুনে ভালো লাগলো। এবার মিমিকো বলে, তোমার উপর কার্স কে করেছিল? লিসে বলে, তার দরকারই নেই, সে কার্সটা ভেঙে গিয়েছে। মিমিকো বলে, মনে হচ্ছে সেটা বেশ শক্তিশালী কার্স ছিল, তোমাকে সেটা ভাঙতে অনেক কষ্ট করতে হয়েছে। লিসে বললে, না না, ততটা কঠিন হয়নি, সবকিছু হয়েছিল কার্টের কারণে। কার্টের নাম শুনে ইউলিশিয়া আর মিমিকো দুজনেরই পাটতলার মাটি সরে যায়। আর এভাবেই আমাদের এপিসোড 2 শেষ হলো। যদি তোমাদের একটুও ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।